নমস্কার বন্ধুরা, ভার্চুয়াল স্টাডি হাবে তোমাদের পুনরায় স্বাগত। আজকে আমরা ম্যাটার্স স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টি অর্থাৎ পদার্থ গঠন এবং ধর্ম এই চ্যাপ্টারের তৃতীয় পাঠ নিয়ে হাজির হলাম। তাহলে আজকে আমরা প্রবাহীর প্রকারভেদের দুটি টাইপস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে স্ট্রিমলাইন বা লিনিয়ার বা স্টেডি ফ্লো, যাকে আমরা বাংলায় বলবো ধারারেখ প্রবাহ। এগুলো সম্বন্ধে বলার আগে আমি একটা জিনিস বলে দিই। প্রবাহীর ক্ষেত্রে আমরা জেনারেলি তরল আর গ্যাসকে একসাথে প্রবাহী বলি। তরলকে কী করে সংনমিত করা যায় না, কিন্তু গ্যাসীয় পদার্থকে কী হয় সংনমিত করা যায়। তাহলে এই ব্যাপারটা মাথায় রেখেই প্রবাহ কিন্তু দু ধরনের হয়। প্রথমটা আমরা কি বললাম, স্ট্রিমলাইন ফ্লো বা ধারারেখ বা শান্ত প্রবাহ, এবং সেকেন্ডটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো বা টার্বুলেন্ট মোশন। তাহলে প্রথমে আমরা স্ট্রিমলাইন ফ্লো সম্বন্ধে আলোচনা করব বা ধারারেখ প্রবাহ সম্বন্ধে আলোচনা করব। কি হয়, তরলের প্রবাহকালের প্রবাহপথের প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকে, তাহলে সেই প্রবাহকে আমরা কি বলবো, শান্ত প্রবাহ। ছবিতে আমরা এঁকে নিয়েছি একটি ছবি। সেই ছবিতে কি হয়, তরলের প্রবাহ দেখা গেছে। এ বিন্দুতে তরলের বেগটাকে আমরা ভি এ ধরে নিয়েছি, বি বিন্দুতে ভিবি, সিতে ভিসি এবং ডিতে ভিডি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেক তরলের যে প্রত্যেকটা কণা তার ঠিক পূর্বগামী কণার গতিবেগ নিয়ে একই পথে চলছে। তাহলে কি হচ্ছে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বিন্দুতে বেগের যে মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকে। এবার আমরা কয়েকটি এই শান্ত প্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য লিখে নিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই শান্ত প্রবাহের বৈশিষ্ট্য মেনলি যেগুলো, সেগুলো আমরা লিখে নিয়েছি। যেগুলো বলার মতন সেগুলো আমি বলছি। সেটা হচ্ছে কি, ধারকের ধরো কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, তাহলে স্পর্শক ওই বিন্দুতে প্রবাহী কণার গতির অভিমুখ কিন্তু নির্দেশ করে, আর এই কণার বেগ কিন্তু সময়ের উপর নির্ভর করে। তো এই কটি টপিক তোমরা একটু দেখে নিও, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়েও পাবে। এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটি হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। জেনারেলি কী হয়, প্রবাহের একটা বেগ এক নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলে অশান্ত হয়ে পড়ে, মানে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কিন্তু গতি আর শান্ত থাকে না। তাহলে বেগের যে সর্বোচ্চ মান বা সীমা, তাকে আমরা বলবো ওই প্রবাহের সন্ধিবেগ বা সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। নিচে দেখো আমরা ঘূর্ণির সৃষ্টি হয়েছে, মানে একটা বেগ একটা ঊর্ধ্বসীমা ক্রস করলে কি হয়, বেগটার মধ্যে ঘূর্ণির সৃষ্টি হয়, বাবর্তের সৃষ্টি হয়, ভর্টেক্সের সৃষ্টি হয়। সে ভর্টেক্সটা এই চিত্রে আমরা দেখিয়েছি। তাহলে ভর্টেক্স নিয়ে আলোচনা করছিলামই। তাহলে এরপরে আমরা এখান থেকে আমরা সেকেন্ড ফ্লো পাবো, অশান্ত প্রবাহ। মানে কি হচ্ছে, যখন সন্ধিবেগ ক্রস করে যাচ্ছে তখন কি হচ্ছে, যে কোনোভাবে মানে কণার বেগের মানও আর দিক আর নির্দিষ্ট থাকছে না, এলোমেলোভাবে পরিবর্তিত হচ্ছে। এই ধরনের প্রবাহকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা ভর্টেক্স বা ঘূর্ণি। এই ঘূর্ণিটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এবার আমরা পড়ব হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। জেনারেলি এটা সম্বন্ধে বলার আগে ফার্স্টে আমরা বলে নিই, ধরো একটা বস্তু আছে, সে বস্তু কি করছে, বস্তু যখন আর একটা ধরো কঠিন বস্তুর উপর টেনে নিয়ে যাচ্ছি, তাহলে বস্তুটার সংযোগস্থলে কী আর ঘর্ষণ বল কাজ করে, আমরা পড়েছি ক্লাস 8-এ। তাহলে কি এই বল কি করে, বস্তু দুটির আপেক্ষিক গতিতে বাধা সৃষ্টি করে। তাহলে কি হয়, আপেক্ষিক গতিকে বাধা দেয়। একই রকমভাবে তরলের কি হয়, তরল যখন যে ধর্মের জন্য তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকে আমরা তরলের সান্দ্রতা বলব। সান্দ্রতা প্রবাহের নিজস্বই ধর্ম এবং বিভিন্ন তরলের সান্দ্রতা বিভিন্ন।
সেটা নিয়ে আমরা একটা ছবি দেখে নিচ্ছি। সে বিভিন্ন তরলের সান্দ্রতা বিভিন্ন। সেই ছবিতে আমরা জল, মধু এবং আলকাত্রা নিয়ে কাজ করেছি। কি করেছি, জল, মধু, আলকাত্রা নিয়েছি, তিনটে নিয়ে এসে একসাথে নিয়ে সমপরিমাণ তিনটে তরল নিয়ে কি করেছি, পাত্রগুলোকে নিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি। সব ফার্স্টে দেখা যাবে আলকাত্রা স্থির হবে, তারপরে দেখা যাবে মধু স্থির হবে, তারপরে দেখা যাবে জল স্থির হবে। তাহলে কি হচ্ছে, আলকাত্রা সবচেয়ে বেশি সান্দ্র, তার জন্য এরকম, তারপরে মধু এবং সবশেষে জল। তাহলে কি হচ্ছে, সান্দ্রতা বিভিন্ন তরলের ক্ষেত্রে বিভিন্ন হবে। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, প্রবাহীর যে আভ্যন্তরীণ বল সান্দ্রতাজনিত যে বাধার সৃষ্টি করে, যেটা বললাম সান্দ্রতাজনিত বাধা সৃষ্টি করে বা আপেক্ষিক গতিবিদ্যুৎ বাধা সৃষ্টি করে, সেটাকে আমরা বলবো ভিসকাস ফোর্স বা সান্দ্র বল। তাই যদি স্থির অবস্থা থাকে তাহলে কিন্তু এই সান্দ্র বল কাজ করে না। আর এই সান্দ্রতাকে কিন্তু আমরা আভ্যন্তরীণ ঘর্ষণও বলতে পারি। আভ্যন্তরীণ ঘর্ষণ কিন্তু সান্দ্রতাকে বলতে পারি, আর সান্দ্র বলকে আভ্যন্তরীণ ঘর্ষণ বল বলতে পারি। কিন্তু ঘর্ষণ বলের সাথে সান্দ্র বলে কিন্তু পার্থক্যও আছে। সে পার্থক্যগুলো আমরা পরে দেখে নেব। এই স্লাইডে আমরা সান্দ্র বলের সাথে ঘর্ষণ বলের কিছু পার্থক্য দেখেছি। তোমরা এটা খাতায় নোট করে নেবে। আমি জাস্ট একটা পয়েন্ট বলছি, প্রথমে তো সংজ্ঞা দেওয়া আছে, আর তার পরের পয়েন্ট এক্সপ্লেন করছি। সেটা কি, সান্দ্র বল স্পর্শতলে ক্ষেত্রবলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। মানে ক্ষেত্রবল যদি স্পর্শতলে বাড়ে, সান্দ্র বলও কিন্তু বাড়বে। ঘর্ষণ বল কিন্তু তলের যে ক্ষেত্রফল সেটার উপর নির্ভর করে না। এটি হচ্ছে আমার মেন পার্থক্য। তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে। এরপরে আমরা দেখছি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক সম্বন্ধে। তাহলে কি, সান্দ্রতাঙ্ক ব্যাপারটা কি, কোনো তরলের ধরো সান্দ্রতা বেশি না কম, এটা কিন্তু পরিমাপ করার জন্য বা মাপার জন্য আমাদের একটা রাশি ব্যবহার করা হয় বা আমরা একটা রাশি ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে সান্দ্রতাঙ্ক। এর সংজ্ঞা আমরা লিখে রেখেছি, সে সংজ্ঞা তোমরা পড়বে। জেনারেলি কি, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক। কেন প্রয়োজন হয়, কারণ দুটি স্তরের মধ্যে এককভাবে বা একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে চাই, তার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় সেটি হচ্ছে তরলের সান্দ্রতা। একে আমরা গ্রিক অ্যালফাবেট ইটা দিয়ে সূচিত করি। ওই এন টাইপের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইটা। সিজিএস পদ্ধতির একক হচ্ছে ডাইন সেকেন্ড পার বর্গ সেন্টিমিটার বা পয়েজ, এবং এসআই পদ্ধতির একক হচ্ছে নিউটন সেকেন্ড পার বর্গমিটার বা ডেকাপয়েজ। এসআই পদ্ধতিতে এই নিউটন সেকেন্ড পার বর্গমিটারকে আমরা পাস্কেল সেকেন্ডও বলতে পারি। আর এই পয়েজ আর ডেকাপয়েজের সম্পর্কটা আমরা নিচে দিয়ে দিয়েছি, 1 ডেকাপয়েজ ইজ ইকাল টু 10 পয়েজ। তো এই তোমাদের বাড়িতে কাজ হচ্ছে এই যে ইটা, সেই ইটার মাত্রিয় সংকেত সেটা বের করে আমাদের পাঠাতে। সেই ইটার মাত্রিয় সংকেত কি, তোমাদের কাজ, এটা হোম টাস্ক, এটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার কয়েকটি টপিক আমরা দেখে নেব। সেটি কি, জেনারেলি কি, আমরা সান্দ্রতা যখন বোঝাচ্ছিলাম তখন এই বিভিন্ন রকম তিনটে তরল নিয়ে কাজ করেছিলাম। সে কী হচ্ছে, ঘনত্ব কথাটা এখানে এসেছিলো। জেনারেলি কি, সাধারণত যে তরলের ঘনত্ব বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি হয়, আর সান্দ্রতাঙ্ক বেশি হলে কী হবে, সান্দ্রতা বেশি হবে, কারণ সান্দ্রতাঙ্ক তো সান্দ্রতা মাপার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু জেনারেলি জেনে রেখো, এই ঘনত্ব আর সান্দ্রতা এই দুটি কিন্তু আলাদা রাশি। এই দুটি আলাদা রাশি, যেমন একটা এক্সাম্পল যদি তোমাদের বোঝাই, সেটা কি, ঘনত্বের দিক থেকে যদি বিচার করি তাহলে তেল জলের চেয়ে ছোটো, তেল ইজ লেস দ্যান জল, তার জন্য কি তেল জলে ভাসছে। কিন্তু সান্দ্রতাঙ্কের দিক থেকে যদি বিচার করি তাহলে কী হবে, তেল গ্রেটার দ্যান জল। তাহলে হচ্ছে কি, সান্দ্রতা আর ঘনত্ব কিন্তু পরস্পর আলাদা রাশি। পরের পয়েন্ট আমরা এক্সপ্লেন করছি। জেনারেলি কি, সান্দ্রতা বেশি হলে তরলের সচলতা কম হয়। এই সম্বন্ধে আমরা যদি বলি, ভেবে নাও জল, মধু আর সেই আলকাত্রা নিয়ে বলেছিলাম, ছবি দেখেছো তোমরা, আর একবার আমি দেখাচ্ছি। সেই জল, মধু, আলকাত্রা নিয়ে ভাবো, সাপোজ ধরো একটা পাত্রে নিয়ে এসে তুমি ওইগুলোকে গড়িয়ে ফেলছো, মানে পাত্র থেকে ঢেলে দিচ্ছ। তাহলে তুমি কি দেখতে পাবে, সব ফার্স্টে কী হবে, গড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটা আলকাত্রা সবচেয়ে কম হবে, তারপরে কিন্তু মধু, এবং সব ফার্স্টে দেখবে জল কিন্তু গড়িয়ে চলে যাবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি কি, সান্দ্রতা যদি বেশি হয় তাহলে সচলতা কী হয়, কমে যায়। আলকাত্রার সান্দ্রতা বেশি, তার জন্য গড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু কমে যাচ্ছে, মানে সচলতা কমে যাচ্ছে। কিন্তু জলের সান্দ্রতা যেহেতু ওদের তুলনায় কম, জল কিন্তু যেই আমরা মেঝেতে যদি ফেলে দিই জলটা কিন্তু ফ্লো হয়ে চলে যাবে, মানে গড়িয়েই চলে যাবে।
3 নম্বর পয়েন্ট সম্বন্ধে বলতে পারি, সেটা কি কোনো প্রবাহ শান্ত হবে না অশান্ত হবে, মানে স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে, এটা আমরা একটা নাম্বার থেকে বিচার করি। সেই নাম্বারটা হচ্ছে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা। জেনারেলি এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব। আপাতত তোমাদের এই কথাটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার কি হয়, এর যে মান 2300 অপেক্ষা যদি বেশি হয় তার প্রবাহ অশান্ত হয়ে পড়ে, আর 2300 যদি নিচে থাকে তাহলে জেনারেলি প্রবাহ শান্ত বা ধারারেখ হয়। এবার আমরা দেখব টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ বলার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরো বস্তু যখন আছে, বস্তু যখন কোনো সান্দ্র মাধ্যমের দিয়ে ধরো নিচে পড়ছে, তখন কি হয়, তখন ওই বস্তুর মধ্যে বিভিন্ন দূরে থাকা স্তরগুলোর মধ্যে আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হয়, এবং মাধ্যমের সান্দ্রতা কী করে, ওই আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। বস্তুর বেগ যত বাড়ে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বলও কিন্তু ক্রমশ বাড়তে থাকে। যখন এই ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বল বস্তুর গতি সৃষ্টিকারী বলের সমান হয়, তখন বস্তুর উপর মোট কার্যকর বলের পরিমাণ শূন্য হয়। তখন কি হয়, বস্তুটি স্থির বেগে মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকে। পতনশীল বস্তুর এই স্থির বেগকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। মানে সান্দ্র মাধ্যমে কী হয়, কোনো পতনশীল বস্তুর প্রথমে বেগ বৃদ্ধি পায়, তারপর নির্দিষ্ট বেগ লাভ করে, সেই বেগটাই হচ্ছে বস্তুর প্রান্তীয় বেগ। এ প্রসঙ্গে কি বলা যায়, পড়ন্ত যে বৃষ্টির কণা দেখতে পাও তোমরা, সেটাও কিন্তু সান্দ্রতার কারণেই প্রান্তীয় বেগ লাভ করে, এবং তারপর সেই প্রান্তীয় বেগ নিয়েই কিন্তু আমাদের ভূপৃষ্ঠের দিকে নিচে অগ্রসর হয়। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে। সে শর্ত কী? শর্ত হচ্ছে, এই সময় বস্তুর উপর কী হয়, 3টে বল ক্রিয়াশীল হয়। মানে কোনো বস্তু যখন সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন 3টে বল ক্রিয়াশীল হয়। একটা হচ্ছে বস্তুর ওজন, যাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখব, একটা হচ্ছে প্লবতা, একটা হচ্ছে সান্দ্র বল। তাই প্লবতা প্লাস সান্দ্র বল ইজিক্যাল যদি বস্তুর ওজন হয়, তবেই আমরা প্রান্তীয় গতিবেগ সম্বন্ধে জানতে পারবো বা বুঝতে পারবো। মানে এবার আমরা প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটির রাশিমালা বের করার চেষ্টা করছি। তাহলে এই প্রান্তীয় বেগ বের করার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে। ছবিতে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা বস্তু একটা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে নিচে নামে। তাহলে বস্তুটার উপর ক্রিয়াশীল 3টে বল থাকে। একটা হচ্ছে বস্তুর ওজন, সেটা কি ডাব্লিউ, যার জন্য বস্তুটা নিচে নামে। একটা দেখো ঊর্ধ্বমুখী প্লবতা, যাকে আমরা এফ বি দিয়ে প্রকাশ করেছি। আর একটা হচ্ছে সান্দ্রতাজনিত বাধা বা সান্দ্র বল, যাকে আমরা এফ ভি দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই এফ বি আর এই এফ ভি, এই দুটো কি, এই দুটো ঊর্ধ্বমুখী বল। আর তাকে ব্যালেন্স করার জন্য কি হয়, নিচে আমাদের কোনো বস্তুর ওজন বা ডাব্লিউ কাজ করে। আর আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এটুকু আমরা সবাই করেছি। তাহলে দুটো ঊর্ধ্বমুখী বল আর একটি হচ্ছে নিম্নমুখী বল, যেটি হচ্ছে বস্তুর ওজন। তাহলে কি প্রান্তীয় বেগের শর্তই কি? প্রান্তীয় বেগের শর্ত হচ্ছে প্লবতা আর সান্দ্র বল এইটা যখন বস্তুর ওজনের সাথে সমান হবে, তখন সেখান থেকে আমরা প্রান্তীয় বেগের শর্ত পাবো। তাহলে প্রান্তীয় বেগের রাশিমালা বের করার ক্ষেত্রেই আমরা যে ছবিটা ইউজ করি, সেখানে আমরা গোলক ইউজ করেছি। তাহলে সেই গোলকের ঘনত্বকে আমরা রো ধরছি। সেই যে গোলক, সেই গোলকের ঘনত্বকে আমরা রো লিখলাম। তাহলে যদি গোলকের ঘনত্ব রো হয়, তাহলে গোলকের ওজন কি হবে? সে ওজন আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি 4/3 পাই। তাহলে গোলকের উপাদানের ঘনত্ব যদি রো হয়, তাহলে গোলকের ওজন আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। এম মানে হচ্ছে কি ভর, জি মানে অভিকর্ষীয় ত্বরণ। আবার আমরা এটাও জানি যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এখান থেকে আমরা যদি এম ইজ ইকুয়াল টু বের করি, তাহলে আমরা কি লিখবো, ডি ইন্টু ভি লিখবো। তাহলে গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব বসালাম, ভির জায়গায় 4/3 পাই আর কিউব বসানো। তাকে কি দিয়ে গুণ করতে বলছে? তাকে ডেনসিটি দিয়ে গুণ করতে বলছে, মানে ঘনত্ব দিয়ে গুণ করতে বলছে। তাহলে ঘনত্বকে আমরা কি ধরে নিয়েছি?
রো ধরে নিয়েছি, আর এটা হলো এম এর ভ্যালু, তাহলে আমার এম পুরোটা কমপ্লিট। কিন্তু আমরা ডাব্লিউ লিখেছি, ওজন লিখেছি, ওজন মানে কি এম ইন্টু জি, তাহলে এইটুকু আমরা পুরোটা এম পেয়ে গেলাম, মাস পেয়ে গেলাম, তাকে আমরা কি করবো এই যে এক্সট্রা জি সেই জিটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা আলটিমেটলি এই সমীকরণটা পেলাম। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে গোলকের ওজন। এবার যে মাধ্যম আছে সেই মাধ্যমের ঘনত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করছি, এটা গ্রিকাল ভাবে, সেটার নাম হচ্ছে সিগমা। সে মাধ্যমের ঘনত্ব সিগমা হলে সে গোলকের উপর ছবিতে দেখা যাচ্ছে, গোলকের উপর যে ঊর্ধ্বমুখী প্লবতা বল দেখা যাচ্ছে বা এফ বি দেখা যাচ্ছে, সেটা এফ বি ইজিক্যাল টু কি হবে? ঊর্ধ্বমুখী যে প্লবতা বল সেই এফ বি ইজিক্যাল টু কি হবে? 4/3 পাই আর কিউব, এটা তো কমন। এইখানে ঘনত্ব সিগমা আর অভিকর্ষ ত্বরণ জি থাকে, তাহলে আমরা ডাব্লিউ ইজিক্যাল টু পেয়ে গেলাম আর প্লবতা বল, ক্রিয়াশীল প্লবতা বল পেয়ে গেলাম। তাহলে লব্ধি বল কি হবে? এ ডিরেকশন কি? নিচের দিকে, ডাব্লিউ ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এফ বি ডিরেকশন কি? উপরের দিকে। বল কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ভেক্টর রাশি। তাহলে এই দুটো মিলে যে লব্ধি বল, সে লব্ধি বলটা একক কি হবে? এই দুটো মিলে যে আমরা লব্ধি বল, সেই লব্ধি বলটা হবে এটা মাইনাস এটা, তাই লব্ধি বল, সে লব্ধি বলটা নিম্নমুখী হবে। তাই লব্ধি বল ইজিক্যাল টু কি হবে? 4/3 পাই আর কিউব, কমন নিলাম, জিও কমন চলে গেল। তাহলে কি হচ্ছে? এখানে রো আছে, এখানে আমার সিগমা আছে, তাহলে রো মাইনাস সিগমা, এইটুকু আমার লব্ধি বল কনসেপ্ট পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা স্টোকসের সূত্র অনুযায়ী কি জানি? এফ ইজিক্যাল টু, স্টোকস বলেছিল স্টোকসের সূত্র অনুযায়ী এফ ইজিক্যাল টু হচ্ছে 6 পাই ইটা আর ভি, লিখে দিচ্ছি 6 পাই ইটা, ইটা মানে সান্দ্রতাঙ্ক, আর ভি। তাহলে এটাও একটা বল, এটাও একটা বল, তাহলে এই দুটো বল আমার সেম, এই দুটো বলকে আমরা সেম করে দিচ্ছি পরের লাইনে। তাহলে 6 পাই ইটা আর ভি ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা। এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করছি। এখানে একটা আর আছে, এখানে একটা আর কিউব আছে, তাহলে এ আর আই আর আর স্কোয়ার হয়ে গেল। এখানে 4, একে আমরা 2 দিয়ে কাটি 2, এখানে 4, 2 দিয়ে কাটি তাহলে 3। আমাকে কি করতে হবে? এই ভি ইজিক্যাল টু বের করতে হবে। এই ভিটি হচ্ছে আমার প্রান্তীয় বেগের রাশিমালা, আর প্রান্তীয় বেগ বেরোবে, তাহলে ভি ইজিক্যাল টু, তাহলে এখানে 2 বেরোলো, এই 3 9, 2/9 হয়ে গেল। এখানেও পাই আছে, এখানেও পাই আছে, ক্যান্সেল আউট। এখানে আর ছিল, এখানে আর কিউব, একটা ক্যান্সেল আউট হয়ে এখানে আর স্কোয়ার বসলো। জি আছে যেমন সেরকম থাকলো, রো মাইনাস সিগমা যেরকম আছে সেরকমই থাকলো, আর এখান থেকে আমার কি এলো? ইটা এলো। তাহলে এটাকে আমরা ভালোভাবে সাজিয়ে লিখি। তাহলে আমরা এবার লিখতে পারি ভি ইজিক্যাল টু 2/9, আর স্কোয়ারটা আগে লিখলাম, রো মাইনাস সিগমা জি বাই ইটা। এই যে সমীকরণটা আমরা দেখছি, এই সমীকরণটা হচ্ছে আমার প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটির রাশিমালা। তাহলে আজকে আমরা সান্দ্রতা সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা এর পরের স্টেপগুলো আলোচনা করব, বাউন্ডারিজ থিওরেম অ্যান্ড তার যে কনসেপ্টগুলো আছে, ম্যাথামেটিক্যাল ডেরিভেশনসগুলো আছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাদের সান্দ্রতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছি যতটা সহজভাবে সম্ভব তোমাদের কাছে তুলে নিয়ে আসার।
অনেক স্টুডেন্টের অনুরোধে আমরা এবার ফার্স্ট টাইম স্লাইড শো ইন্ট্রোডিউস করলাম, যাতে প্রত্যেকটা স্টুডেন্টস নোটসটা লিখে নিতে পারে আমাদের ভিডিও দেখার সাথে সাথে। তাদের সুবিধার জন্য আমরা এবার চেষ্টা করব প্রায় যে ভিডিওগুলোতে থিওরিক্যাল পোর্শন বেশি, ম্যাথামেটিক্স কম, জানো তোমরা ফিজিক্সে থিওরিক্যাল পোর্শন ম্যাথামেটিক্স পোর্শন দুটোই থাকে। তো যেসব টপিকগুলোতে আমাদের থিওরিক্যাল পোর্শন বেশি কিন্তু ম্যাথামেটিক্স পোর্শন কম, যে ম্যাথামেটিক্স পোর্শনটা আমরা বোর্ডেই করবো, আর থিওরিক্যাল পোর্শনটা আমরা চেষ্টা করবো স্লাইড বা পিডিএফ তোমাদের প্রোভাইড করতে। তো এই ভিডিওতে আমরা সেরকমই ট্রাই করলাম, তোমরা জানিও। এবং এই যে স্লাইডটা যেটুকু আমরা করেছি, সেই স্লাইডটা তোমরা আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। সেই ওয়েবসাইট ভিজিট করবে, সেই ওয়েবসাইট বা আমাদের টেলিগ্রাম গ্রুপে বিনামূল্যে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর লাস্ট যে আমাদের তোমাদের ভিশন বা ইন্ট্রোর যে ভিডিও ছিল, লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটির যে ভয়েস, সেই ভয়েস আমাদের ইউটিউব কমিউনিটির ফ্রেন্ড সুচিস্মিতা করেছিল। সুচিস্মিতা একজন ভোকাল আর্টিস্ট, রিসাইটার আর্টিস্ট। তিনি সেও একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি ওদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা তোমরা আবৃত্তি ভালোবাসো, সাংস্কৃতিক জিনিসপত্র ভালোবাসো, তারা অবশ্যই ওর চ্যানেলটা একবার ভিজিট করে নিও। খুব ভালো কন্টেন্ট বানান উনি, তো অবশ্যই দেখে নিও। তাহলে আজকে পর্যন্তই, সকলে ভালো থাকো আর সুস্থ থাকো, বাই।